আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এভিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসগুলোতে আমরা আমাদের ইনপুট আউটপুট টপিকের অনেকগুলা বিষয় কভার করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার সোয়াইপিং মেথড সম্পর্কে। এই নাম্বার সোয়াইপিং মেথডটা হচ্ছে এমন একটা মেথড যেটার মাধ্যমে আমরা দুইটা নাম্বারকে সোয়াইপ করতে পারি। অর্থাৎ আমরা একটা নাম্বারকে অন্য একটা নাম্বারে প্রতিস্থাপন করতে পারি। এই বিষয়টা কেমন? এই বিষয়টা কেমন সেটা বোঝার জন্য আমরা যদি মনে করি যে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে নাম 1 এবং একটা হচ্ছে নাম 2। এই দুইটা ভেরিয়েবলের ভিতরে আমরা দুইটা সংখ্যা রেখেছি 1 এবং 2। এখন নাম্বার সোয়াইপিং মেথডটা কেমন হবে? এই নাম্বার সোয়াইপিং মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই দুইটা নাম্বার একটার একটার জায়গায় প্রতিস্থাপন হবে। অর্থাৎ নাম্বার 1 চলে যাবে নাম্বার 2 এর জায়গায় এবং নাম্বার 2 চলে আসবে নাম্বার 1 এর জায়গায়। এই যে পরস্পর দুইটা নাম্বার প্রতিস্থাপন হলো, এটাকেই বলা হচ্ছে নাম্বার সোয়াইপিং। এই ক্ষেত্রে তাদের দুজনের কারোই কিন্তু ভেরিয়েবল চেঞ্জ হয় নাই। অর্থাৎ নাম 1 নামক ভেরিয়েবলটা নাম 1 নামক ভেরিয়েবলই আছে, নাম 2 নামক ভেরিয়েবলটা নাম 2 নামক ভেরিয়েবলই আছে। জাস্ট তাদের ভিতরে থাকা নাম্বারগুলা সোয়াইপ হয়ে গিয়েছে। অর্থাৎ একটার জায়গায় আরেকটা প্রতিস্থাপন হয়েছে। এখন এই যে নাম্বার সোয়াইপিংটা হলো, আমরা আজকে দেখব যে কিভাবে এমন একটা প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে আমরা সি প্রোগ্রাম ব্যবহার করে এই নাম্বার সোয়াইপিংটা করতে পারি। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় এই নাম্বার সোয়াইপিং মেথড। তো চলুন এই জন্য আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমি সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা লিখে রেখেছি এবং আপনাদেরকে যেন সহজে বিষয়টা বোঝাইতে পারি সেই জন্য ছোট একটা কোড লিখে রেখেছি। এই ছোট কোডটা আমি কি লিখে রেখেছি আপনাদেরকে একটু বোঝাই। এখানে আমি ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল নিয়েছি, নাম 1 এবং নাম 2। এবং এই দুইটা ভেরিয়েবলের ভিতরে আমরা দুইটা সংখ্যা রেখে দিয়েছি। নাম 1 এর ভিতরে আমরা রেখেছি 10 এবং নাম 2 নামক ভেরিয়েবলের ভিতরে আমরা রেখেছি 20। এবং পরবর্তীতে কি করেছি, আমরা দুইটা প্রিন্টএফ ফাংশন কল করেছি এবং একটার ভিতরে আমরা নাম 1কে প্রিন্ট করে দিয়েছি, একটার ভিতরে নাম 2কে প্রিন্ট করে দিয়েছি। এবং এখানে যে আমরা নাম 1 এবং নাম 2 প্রিন্ট করতেছি সেই জন্য আগে বলে দিয়েছি যে নাম্বার 1 ইকুয়াল টু এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d দিয়ে নাম 1টা প্রিন্ট করে দিয়েছি। অর্থাৎ এই প্রিন্টএফটা কি করেছে, সে এই নাম 1 এর ভ্যালুটা প্রিন্ট করেছে। এবং তারপর 2 নাম্বার প্রিন্টএফে আমরা কি করেছি, লিখে দিয়েছি নাম্বার 2 ইকুয়াল টু এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d দিয়েছি এবং নাম 2 নামক ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিয়েছি। এই সিম্পল বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম, দুইটা ভেরিয়েবলের ভিতরে দুইটা সংখ্যা রেখেছি এবং পরবর্তীতে দুইটা প্রিন্টএফের মাধ্যমে এই দুইটা সংখ্যাকে আমরা প্রিন্ট করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা হচ্ছে নাম্বার 1 ইকুয়াল টু 10, নাম্বার 2 ইকুয়াল টু 20। বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য প্রথম প্রিন্টএফে স্কেপ সিকোয়েন্স হিসেবে \n দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের কোডটাকে আরেকবার রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা হচ্ছে নাম্বার 1 ইকুয়াল টু 10, নাম্বার 2 ইকুয়াল টু 20। অর্থাৎ আমরা এখানে নাম 1 নামক ভেরিয়েবলের ভিতরে 10 রেখেছিলাম, সেটাই এখানে প্রিন্ট করতেছে যে নাম্বার 1 ইকুয়াল টু 10। এবং আমরা এই নাম 2 নামক ভেরিয়েবলের ভিতরে রেখেছিলাম 20 এবং আমাদের এই নাম্বার 2 ইকুয়াল টু 20 প্রিন্ট করতেছে। অর্থাৎ নাম 2 নামক ভেরিয়েবলের মানটাই প্রিন্ট করতেছে। এই বেসিক বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই নাম্বার দুইটাকে পরস্পর সোয়াইপিং করব, অর্থাৎ পরিস্থাপন করব। এই ক্ষেত্রে আমরা কয়েকটা মেথডে এই কাজটা করতে পারি। আমি আপনাদের সাথে ফার্স্টে একটা মেথড শেয়ার করি। সেটা হচ্ছে আমরা প্রথমে কি করতে পারি, আমরা চাইতেছি নাম 1 এর ভ্যালুটা রাখবো নাম 2 এর ভিতরে। এখন আমি যদি নাম 1 এর ভ্যালুটা নাম 2 এর ভিতরে রাখতে চাই তাহলে এই নাম 2 এর ভ্যালুটা কোথায় যাবে? আমার কথাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি যদি এই নাম 1 এর ভ্যালুটা নাম 2 তে রাখতে চাই অথবা নাম 2 এর ভ্যালুটা নাম 1 এ রাখতে চাই, সেক্ষেত্রে আমি যদি চাই নাম 2 এর ভ্যালুটা নাম 1 এ আসবে, নাম 1 এর ভ্যালুটা নাম 2 এ আসবে, সেই ক্ষেত্রে আমি নাম 2 এর ভ্যালুটা যখন নাম 1 এ রাখবো সেক্ষেত্রে নাম 1টা তো আগে খালি থাকা লাগবে। নাম 1টা খালি না থাকলে তো আমরা নাম 1 এর ভিতরে নাম 2 এর ভ্যালুটা রাখতে পারবো না। সেই জন্য আমি এখানে কি করলাম, টেম্প নামক টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম এবং এই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে আমি নাম 1টাকে রেখে দিলাম। অর্থাৎ এখন কি হইল, এই নাম 1 এর ভ্যালুটা আমরা এই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি। তাহলে এখন এই নাম 1টা খালি আছে। এখন আমি চাইলে নাম 2 এর ভ্যালুটা নাম 1 এ রাখতে পারি। অর্থাৎ আমরা আমাদের প্রথম কাজটা শেষ করতে পারলাম। তাহলে এখন আমি কি করব, নাম 1টা যেহেতু খালি আছে তাহলে 2 নাম্বার স্টেপে আমরা কি কাজ করব, আমরা নাম 2 এর ভ্যালুটা নাম 1 এ রাখবো। অর্থাৎ আমরা তো চাচ্ছি এইটা যে নাম 2 এর ভ্যালুটা নাম 1 এ থাকবে, নাম 1 এর ভ্যালুটা নাম 2 এ থাকবে। যেহেতু আমরা নাম 2 নামক ভেরিয়েবলের ভ্যালুটা নাম 1 এ আনতে পারতেছিলাম না কারণ নাম 1 এর ভিতরে অলরেডি একটা মান ছিল, সেই জন্য আমরা কি করলাম, প্রথমে এই নাম 1 এর ভিতরে থাকা সংখ্যাটাকে এই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম, রেখে দিয়ে এই নাম 1টাকে খালি করে ফেললাম। এখন আমরা নাম 2 এর ভ্যালুটা এই নাম 1 এ রাখতে পারবো। সেজন্য আমরা আমাদের দ্বিতীয় স্টেপে কি লিখব, নাম 1 ইকুয়াল টু নাম 2। অর্থাৎ এখন কি হলো, এই নাম 2 এর ভ্যালুটা এখন আমরা নাম 1 এ রাখতে পারলাম।
আশা করি এই দ্বিতীয় স্টেপটাও আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় স্টেপে আমরা কি করলাম, এই নাম1টা খালি ছিল, এখন কি করলাম, এই নাম2 এর ভ্যালুটা আমরা এই নাম1 এর ভিতরে রেখে দিলাম। অর্থাৎ আমরা বলে দিলাম যে নাম1 ইকুয়াল টু নাম2, অর্থাৎ নাম1 এর ভিতরে এখন কি আছে, নাম1 এর ভিতরে এখন নাম2 এর ভ্যালুটা আছে এবং নাম2টা এখন বর্তমানে খালি অবস্থায় আছে। যেহেতু নাম2 এর ভিতরে থাকা ভ্যালুটা নাম1 এ চলে এসেছে, তাহলে স্বাভাবিকভাবেই এখন নাম2 নামক ভেরিয়েবলটা খালি অবস্থায় আছে। তাহলে আমাদের তৃতীয় কাজটা কি, এই নাম2 এর ভিতরে নাম1টাকে রেখে দেওয়া। তাহলে আমি এখানে লিখে দিলাম যে নাম2 ইকুয়াল টু, এবং নাম2 এর ভিতরে আমরা কি রাখবো, নাম1 এর ভ্যালুটা রাখবো। আর নাম1 এর ভ্যালুটা কোথায় আছে, নাম1 এর ভ্যালুটা আছে এই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে। তাই এখানে আমি লিখে দিলাম টেম্প। এই বিষয়টা যদি আপনারা না বুঝেন বা আপনাদের কাছে যদি খুব জটিল মনে হয়, তাহলে কোনো চিন্তা নাই, আমি একটু পরেই একটা অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টা আপনাদেরকে খুব সহজভাবে ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট আমি এখানে কি লিখেছি আপনারা একটু দেখেন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথম আপনাদের কাছে একটু কঠিন মনে হইতেই পারে, তারপরে দেখবেন বিষয়টা একদম সহজ মনে হইতেছে। আমরা এখানে 3টা স্টেপ ফলো করে এই কাজটা করেছি। 3টা স্টেপ কেন ফলো করেছি, আমরা চাইলে এটা করতে পারতাম, নাম1 এর ভ্যালুটা নাম2 এ রাখতে পারতাম, নাম2 এর ভ্যালুটা নাম1 এ রাখতে পারতাম। এভাবে কাজ করলেই কাজ শেষ হয়ে যেত। অর্থাৎ আমরা 2টা স্টেপের মাধ্যমে কাজটা করতে পারতাম। বাট অতিরিক্ত একটা স্টেপ কেন লেগেছে, কারণ আমরা নাম2 এর ভ্যালুটা নাম1 এ রাখবো, নাম1 এর ভ্যালুটা নাম2 এ রাখবো, ঠিক আছে। বাট নাম1 এর ভ্যালুটা যখন আমি নাম2 এ রাখবো, অথবা নাম2 এর ভ্যালুটা যখন আমি নাম1 এ রাখবো, তখন নাম1 নামক ভেরিয়েবলটা তো খালি অবস্থায় থাকা লাগবে। সেটা যদি খালি না থাকে, তাহলে তো আমি ওইটার ভিতরে অন্য একটা ভেরিয়েবলের মান রাখতে পারবো না। সেজন্য আমরা প্রথমে কি করেছি, এই নাম1 নামক ভেরিয়েবলটাকে খালি করার জন্য এই টেম্পোরারি একটা ভেরিয়েবলের ভিতরে নাম1 এর মানটা রেখে দিয়েছি। যার কারণে প্রথম স্টেপে আমরা কি করেছি, এই নাম1টাকে খালি করে ফেলেছি। এবং দ্বিতীয় স্টেপে আমরা এসে কি করেছি, এই নাম1 নামক ভেরিয়েবলটা খালি অবস্থায় ছিল, এবং এই খালি অবস্থায় থাকার কারণে এই নাম1 নামক ভেরিয়েবলটার ভিতরে এই নাম2 এর মানটা রেখে দিয়েছি। এবং পরবর্তীতে তাহলে কি হয়েছে, এই নাম2 নামক ভেরিয়েবলের মানটা নাম1 এ চলে যাওয়ার কারণে নাম2 নামক ভেরিয়েবলটা খালি হয়ে গিয়েছে। এবং লাস্ট স্টেপে আমরা কি করেছি, এই নাম2 নামক ভেরিয়েবলের ভিতরে নাম1 এর মানটা রেখে দিয়েছি। আর এই নাম1 এর মানটা যেহেতু এই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে ছিল, তাই এখানে আমরা টেম্পোরারি ভেরিয়েবলের নাম অর্থাৎ টেম্প লিখে দিয়েছি। এখন আমরা কোডটাকে রান করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব, অর্থাৎ নাম্বার সোয়াইপিংটা আমরা যে করেছি সেটার ফলাফলটা পেয়ে যাব। সেজন্য প্রথমে আমরা এই টেম্পোরারি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি নাই, এখানে আমরা টেম্পোরারি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দেই, অর্থাৎ টেম্প। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা হচ্ছে নাম1 ইকুয়াল টু 20। এখানে নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে ছিল 10, নাম2 নামক ভেরিয়েবলের ভিতরে ছিল 20। কিন্তু আমাদের আগের মেথডটা এখন চেঞ্জ হয়ে কি হয়েছে, নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে আছে 20 এবং নাম2 এর ভিতরে আছে 10, অর্থাৎ নাম্বার দুইটা পরস্পর চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে যে কাজটা করেছি, যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা বুঝতে পারেন নাই তাদের জন্য চলুন আমরা একটু সহজভাবে বিষয়টা একটা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি আমাদের এই কোডটাকেই আপনাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রেখেছি। অর্থাৎ এখানে ইন্টিজার নামক দুইটা ভেরিয়েবল নিয়েছি, নাম1 এবং নাম2। নাম1 এর ভিতরে 10 রেখে দিয়েছি এবং নাম2 এর ভিতরে 20 রেখে দিয়েছি। এখন আপনারা যে বিষয়টা বুঝেন নাই, সেটা হচ্ছে এই যে 3টা স্টেপ, অর্থাৎ আমরা নাম্বার সোয়াইপিংটা কিভাবে করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নাম্বার সোয়াইপিং মেথডটাতে যে 3টা স্টেপ ফলো করেছি, এই 3টা স্টেপের প্রথম 2টা স্টেপ এখানে লিখে রেখেছি। অর্থাৎ এখানে যেমন আমরা লিখেছিলাম টেম্প ইকুয়াল টু নাম1, সেম বিষয়টা এখানে লিখেছি টেম্প ইকুয়াল টু নাম1। এবং এখানে নাম1 ইকুয়াল টু নাম2 লিখেছিলাম, এবং এই বিষয়টা এখানে লিখেছি নাম1 ইকুয়াল টু নাম2। এখন এই প্রথম 2টা স্টেপ যদি আপনারা বুঝতে পারেন, 3 নাম্বার স্টেপটা আপনারা এমনিতেই বুঝতে পারবেন। তো আমরা এই প্রথম 2টা স্টেপে কি করেছি, এই প্রথম 2টা স্টেপ কি করেছি সেটা বোঝার জন্য আমরা এদিকে একটু ফোকাস করি। আমরা এখানে নাম1 এবং নাম2 নামক 2টা ভেরিয়েবল দেখতে পারতেছি। এই নাম1 এর ভিতরে কিছু রেড কালার বল আছে, যেগুলোর ভিতরে 1 লেখা আছে, অর্থাৎ এই বলগুলো প্রথমে নাম1 এ ছিল। এবং নাম2 এর ভিতরে কিছু ব্লু কালার বল আছে, যেগুলোর ভিতরে 2 লেখা, অর্থাৎ এই বলগুলোর প্রাথমিক অবস্থান নাম2 নামক ভেরিয়েবলের ভিতরে। এখন আমরা আমাদের নাম্বার সোয়াইপিং মেথডটাতে কি করতে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে এই নাম1 নামক ভেরিয়েবলের মানটা আমরা নাম2 নামক ভেরিয়েবলে নিয়ে আসবো, এবং নাম2 নামক ভেরিয়েবলের মানটা এই নাম1 নামক ভেরিয়েবলে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে এই নাম1 নামক ভেরিয়েবলের মানটা যদি আমরা নাম2তে নিয়ে আসতে চাই, তাহলে এই নাম2টা তো এখন বর্তমানে ভরা অবস্থায় আছে, অথবা এই নাম2 নামক ভেরিয়েবলের ভিতরের যে মানগুলা সেগুলো যদি আমরা নাম1-এ নিতে চাই, তাহলেও আমরা নিতে পারবো না। কারণ কি, কারণ এই নাম1 নামক ভেরিয়েবলটা বর্তমানে ভরা অবস্থায় আছে। সেই জন্য আমরা প্রথমে কি করলাম, এই নাম1 নামক ভেরিয়েবলটাকে খালি করে দিলাম। আর খালি করার জন্য কি করলাম, আমরা একটা টেম্প নামক ভেরিয়েবল নিয়েছি, এবং এই টেম্প নামক ভেরিয়েবলের ভিতরে এই নাম1 এর মানটাকে আমরা ট্রান্সফার করে দিয়েছি। এখন দেখেন তো কি হলো, এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা টেম্প নামক ভেরিয়েবলে চলে আসলো। এখন কি হলো, নাম1টা খালি হয়ে গেল না? এই কাজটাই আমরা এই প্রথম স্টেপে করেছিলাম। অর্থাৎ আমাদের প্রথম স্টেপ শেষ করার পর আমাদের নাম1 নামক ভেরিয়েবলটা খালি অবস্থায় আছে, এবং তারপর আমরা আমাদের দ্বিতীয় স্টেপ ফলো করেছি। দ্বিতীয় স্টেপে কি করেছি, আমরা এই নাম1 নামক ভেরিয়েবলটা বর্তমানে খালি অবস্থায় আছে,
তখন আমরা কি করেছি, এই নাম2 নামক ভেরিয়েবলের মানটা নাম1 এ রেখে দিয়েছি। যে কাজটা আমরা কিছুক্ষণ আগেই করতে পারতেছিলাম না, কি কারণে? কারণ নাম1টা ভরা অবস্থায় ছিল। আশা করি তাহলে এই দ্বিতীয় নাম্বার স্টেপটাও বুঝতে পেরেছেন যে নাম1টা খালি করতে পেরেছি বিধায় আমরা নাম2 এর ভ্যালুটা নাম1 এ নিয়ে এসেছি এবং নাম2 এর ভ্যালুটা নাম1 এ চলে আসার কারণে নাম2টা খালি হয়ে গিয়েছে। এটাই আমাদের দ্বিতীয় স্টেপ ছিল যে নাম1 ইকুয়াল টু নাম2, অর্থাৎ নাম1 এর ভিতরে আমরা নাম2 এর ভ্যালুটা রেখে দিয়েছি। তাহলে এই 2 নাম্বার স্টেপ শেষে আমাদের নাম্বার 2 নামক ভেরিয়েবলটা এখন খালি অবস্থায় আছে এবং 3 নাম্বার স্টেপে আমরা কি করেছি, এই নাম2 এর ভিতরে নাম1 এর ভ্যালুটা রেখে দিয়েছি। যেহেতু নাম1 নামক ভেরিয়েবলের মানটা আমাদের এই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে আছে, তাই আমরা লিখে দিয়েছি নাম2 ইকুয়াল টু টেম্প, অর্থাৎ নাম2 নামক ভেরিয়েবলের ভিতরে আমরা টেম্প ভেরিয়েবলের মান অর্থাৎ নাম1 নামক ভেরিয়েবলের মানটাই রেখে দিলাম। আশা করি বিষয়টা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে। যদি তারপরেও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা নিজেরা একবার প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাহিরে আজান হচ্ছে, তাই আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্তই থাকবে। ক্লাসটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট আকারে জানাবেন এবং আপনারা ভিডিও দেখার পর ভিডিওতে লাইক করেন না, অবশ্যই একটা লাইক করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলকেই নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।